মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। তো আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পর্কে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি আজকে তোমাদের এই ভিডিওতে কি জানাবো। তো ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথমে এডমিশন সম্পর্কে জানাবো, কবে এন্ট্রান্স টেস্ট হবে, কবে কীরকম কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমরা দেখো, ডিপার্টমেন্ট অফ ল ক্যালকাটা ইউনিভার্সিটি হাজরা ক্যাম্পাস, ঠিক আছে, হাজরা ক্যাম্পাস ডিপার্টমেন্ট অফ ল। সেখানে কিন্তু 132টা সিট আগের বছর ছিল, ঠিক আছে। যেটা ডিপার্টমেন্ট অফ ল ক্যালকাটা ইউনিভার্সিটি, সেখানে হাজরা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের আন্ডারে তোমাদের হবে। তো সেখানে তোমাদের 132টা সিট আছে, ঠিক আছে। এবছর এখনও নোটিশ যেহেতু পাবলিশড হয়নি, তো এখনও এবছর বলা যাচ্ছে না, তবু তোমাদের আন্দাজ আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ শিয়ালদা, সেখানেও তোমাদের 198টা লয়ের জন্য সিট আছে, ঠিক আছে। তো অনেকটা ভ্যাকান্সি বেশি। তো তোমরা অবশ্যই যারা কম মার্কস পেয়েছো, যদি একটু মেহনত করো, একটু যদি চেষ্টা করো, তাহলে তোমরা অবশ্যই ল নিয়ে পড়তে পারবে, ঠিক আছে। যারা 69% বলো আছে, তো এখনও সময় আছে, একটু কষ্ট করো, 2 মাস 3 মাস এখনই তোমরা কোনো কোচিং সেন্টারের আন্ডারে বা কোনো বই কেনে বা অন্য, যেহেতু আমি তোমাদের এক্সাম সম্পর্কে গাইড করি না, যে তোমাদের এক্সাম কিভাবে দিবে সেরকম কোচিং দিই না, তো তোমরা আদার্স চ্যানেল ফলো করতে পারো, কোনো প্রবলেম নেই। বাকি নোটিশ পাবলিশড বিষয় কীরকম ইনস্ট্রাকশন ফলো করতে হবে যাতে তোমাদের ফুল ফর্ম ফিল আপ না করো, কবে মেরিট লিস্ট পাবলিশড হচ্ছে, এসব বিষয়ে কমপ্লিট গাইড আমার এখান থেকে পেয়ে যাবে। এরপর তোমাদের আমি বলবো তোমাদের কীরকম বই পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে লয়ে, সেসব বইও আমি তোমাদেরকে প্রেফার করব। তো আপাতত আমি যেটার জন্য তোমাদের আমি বলছি যে সিট সংখ্যাটা কীরকম আছে সেসব বিষয়। যদি তোমরা কোচিং নিতে চাও, আদার্স আরও ভালো অন্য যে ইউটিউব চ্যানেলগুলো আছে, সেখান থেকে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি কোচিং নিয়ে তোমাদের প্রিপারেশন স্টার্ট করতে পারো, ঠিক আছে। তো তোমাদের আমি সিট সংখ্যাগুলো বানিয়ে দিচ্ছি। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সেখানে তোমাদের 132টা সিট আছে। সাউথ ক্যালকাটা ল কলেজ, সেখানে 192টা ল কলেজ আছে। বিকাশ ভারতী ল কলেজ, সেলফ ফাইন্যান্স সম্পর্কে অনেকেরই কনফিউশন থাকে। উপরের যে 4টা, এটা গভর্নমেন্ট এডেড, এখানে তোমাদের গভর্নমেন্টের যে ন্যূনতম একটা ফি স্ট্রাকচার থাকে সেটাই তোমাদের এখানে মানে থাকবে। আর যেটা সেলফ ফাইন্যান্স মাঝে তাদের গভর্নমেন্ট অ্যাডেড, অবশ্যই গভর্নমেন্ট অ্যাডেড। আর সেলফ ফাইন্যান্স মাঝে নিজস্ব ফি স্ট্রাকচার তাদের একটা থাকে মোটামুটি, তাহলে এটাতে একটু তোমাদের বেশি ফি স্ট্রাকচার থাকবে উপরের 4টা কলেজের তুলনায়, ঠিক আছে। বিকাশ ভারতী ল কলেজ সেলফ ফাইন্যান্স, তার মানে 132টা সিট আছে। তারপরে রবীন্দ্রা শিক্ষা শামিলিনী ল কলেজ, সেখানে তোমাদের সেলফ ফাইন্যান্স 132টা। তারপর জ্যোতির্ময় স্কুল অফ ল কলেজ, সেখানেও সেলফ ফাইন্যান্স, যেটা হচ্ছে সাউথ 24 পরগনায়, ঠিক আছে, সেটাও 132টা সিট, ঠিক আছে। এরকম করে তোমার শ্যামবাজার ল কলেজ, সেখানেও তোমাদের 132টা সিট। এরকম করে তোমাদের টোটাল সিট সংখ্যা আছে। দেখো এবার আরও নিচে টোটাল 14টা ল কলেজের জন্য নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি এডমিশন কন্ডাক্ট করে থাকে। তো এবছর যদি কোনো কিছু কলেজ অ্যাড হয় সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো এখানেও দেখো, এখানেও কতটা সিট আছে, এখানেও ওরকমটাই সিট আছে, তোমাদের 192টা সিট আছে। তারপরে হেরিটেজ ল কলেজে 198টা। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউশন, সেখানেও তোমাদের মিনিমাম কতটা সিট আছে, 66। তারপর এলজিডি ল কলেজ সেলফ ফাইন্যান্স, সেখানেও 264টা সিট আছে। তো তোমরা চিন্তা করতে পারছো একটা করে ল কলেজে কতটা করে সিট সংখ্যা আছে। একটু হ্যাঁ, তোমাদের এখানে সেলফ ফাইন্যান্স যেহেতু ফি স্ট্রাকচার একটু বেশি থাকবে, বাট তোমাদের চান্স আছে, ঠিক আছে। তারপর AR ল কলেজ, সেখানেও 132টা, এই হচ্ছে ব্যাপার। তো সিট সংখ্যা সম্পর্কে তোমাদের সবারই ডাউট ক্লিয়ার। তো এবার তোমাদের আমি বলবো, যখন অ্যাপ্লাই করবে ক টাকা দিতে হবে। অবশ্যই একটা ভারী অ্যামাউন্টই দিতে হয়। তো বাট যেটা অ্যামাউন্ট দেবে সেটা তো তোমাদের, যদি তোমার ভালো এক্সাম হয় তাহলে সেটা তো কোনো ম্যাটার না। তো অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে। প্রিপারেশন নেওয়ার পরেই তোমরা অ্যাপ্লাই করে, ঠিক আছে। যাতে কোনো কিছু ভুলভাল না হয়, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ভিডিওগুলো রেগুলার দেখবে, যাতে তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আমি রেগুলার ভিডিও দেবো। আর এখন তোমাদের আমি জানাবো ফি স্ট্রাকচার কত ছিল, তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকে এবং তোমাদের কী বিষয় পড়তে হবে, ঠিক আছে। তো সেসব বিষয়ে আমি এখন ডিসকাস করব। তো তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাপ্লিকেশান ফিস তোমাদের 500 টাকা। জেনারেল ক্যাটাগরি ESW
আর এসটি এসসি ওবিসি ওবিসি বিপিডাব্লিউ তাদের জন্য 250 টাকা। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এবং এন্ট্রান্স টেস্ট কীভাবে কী করতে হবে সেটা তোমাদেরকে আমি বলছি। দেখো, এন্ট্রান্স ডেট তোমাদের আগের বছর যেহেতু 18/8/2024 এন্ট্রান্স ডেটটা ছিল, এবছরও আশা করি সে সময় থাকবে। তো মিনিমাম তোমরা 3 মাস সময় পাচ্ছ, কারণ এখন 6, 7, 8 2 মাস সময় পাচ্ছ। তো 2 মাসের মধ্যে তোমাদের 2 মাসের মধ্যে তোমাদের সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে। তো 2 মাসেই যদি তোমরা ভালোভাবে 8 ঘন্টা করে পড়তে পারো, 6 ঘন্টা করতে পড়তে পারো, আশা করি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা পড়াশুনো স্টার্ট করে দাও। যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা অলরেডি জানো, অবশ্যই তোমরা, আমি জানি তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দিয়েছে। তো যারা যেখান থেকে প্রিপারেশন শুরু করেছো, যদি কোনো ভালো ইউটিউব চ্যানেল থেকে শুরু করেছো, ভালো কোচিং সেন্টার থেকে শুরু করেছো, কোচিং সেন্টার আন্ডার থেকে, তো তোমরা অবশ্যই কমেন্ট করো, যাতে অন্য কেউ জানতে পারে, তারাও পড়ুক, তারাও করুক, ঠিক আছে। তো জাস্ট তোমরা ইনফরমেশনের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর যদি কেউ চাও তো কোনো ইউটিউব চ্যানেলকে রিকমেন্ড করতে, মানে আমি বলি তোমাদের, তো অবশ্যই তোমরা সেই জন্য কমেন্ট করো, তাহলে আমি দেখবো, ভালোভাবে সার্চ করবো কোন ইউটিউব চ্যানেল কীভাবে বানাচ্ছে ভিডিও, আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো টাইম ডিউরেশন তোমাদের সেটা হচ্ছে আফটারনুন, ঠিক আছে। ডিউরেশন 2.5 আওয়ার্স। মার্কস তোমাদের 100 থাকবে টোটাল। এক্সাম মুড হবে অফলাইন। এমসিকিউ থাকবে, সেখানে কি থাকবে, ইংলিশ থাকবে, তারপর জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, রিজনিং থাকবে, জেনারেল ম্যাথামেটিক্স থাকবে। দেখো, রিজনিংটা বেশিটা অতটা টাফ আসবে না, ঠিক আছে। রিজনিং তোমরা যারা অলরেডি জানো না, তোমরা তো অবশ্যই জানবে না, কারণ তোমরা 12 জাস্ট এক্সাম পাস আউট করলে। তো তোমরা অবশ্যই রিজনিং নিয়ে অত মাথা ঘামাবে না, তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা পেয়েই যাবে। এবছর কারেন্ট অ্যাফেয়ার্সের তো অনেক কোশ্চেন তো তোমাদের সামনেই আছে, নতুন সিচুয়েশান যে ঘটে গেল অনেক কিছু, তো সেই বিষয়ে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। তো তাহলে তোমাদের 2-3 কোশ্চেন ওখান থেকেই পেয়ে যাবে, 2-3টা কোশ্চেন, তো টেনশনের কিছু নেই। একদম হট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, তাহলে 4-5 মার্কস তোমরা ওখান থেকেই পেয়ে গেলে। তারপর জিকে থাকবে, জেনারেল নলেজ, তো সেখানে ওই সেমই বিষয় আসবে, তো তোমাদের অতটা টেনশন নেই। তো জেনারেল ইনস্ট্রাকশন কী কী থাকবে এন্ট্রান্স টেস্ট সম্পর্কে, ওই তো তোমাদের বলে দিলাম। দেয়ার উইল বি অনলি অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এমসিকিউ। দ্য টেস্ট উইল বি হাফ অ্যান আওয়ার ডিউরেশন, followed by the topic general English, general awareness, current affairs, general mathematics, test reasoning, and verbal and non-verbal. Okay. তারপরে এগুলো ইনস্ট্রাকশন তোমাদের আবারও আমি পরের নোটিশে দিতে পারবো। ব্লু পেন লাগবে না, ব্ল্যাক পেনে লিখতে হবে, এসব তোমরা জানো, ঠিক আছে। তারপর এন্ট্রান্স কার্ড এগুলো আমি আবার জানিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের এখন মেন বিষয়গুলো আমি বলে দিচ্ছি, ভিডিওটাতে বড় না হয়, তোমরা আবার স্কিপ করে দেবে, আবার বুঝবে না, আবার কমেন্ট করবে এটা ওটা। তো যেসব বুঝবে না সে বিষয়ে কমেন্ট করবে না, বলছি না যে তোমরা কমেন্ট করবে না, ঠিক আছে। যাই হোক, এখন তোমাদের পরবর্তী বিষয়টা জানাচ্ছি যে তোমাদের কীরকম কী থাকবে। দেখো, যেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের নেগেটিভ মার্ক থাকবে না। 13-12 নম্বর পয়েন্টে দেখো তোমরা, ঠিক আছে। 12 নম্বর পয়েন্টে দেখো তোমাদের বলছে দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং, সিলেক্টেড দ্য রাইট অ্যান্সার টু ইচ কোশ্চেন অ্যান্ড ডার্কেন উইথ বি কারেক্ট সার্কেল মার্কে ওয়েমার সিটে তোমাদের দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপারটা, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তো টেনশনের একটু তোমাদের রিল্যাক্স। তো বুঝতেই পারছো, নেগেটিভ মার্ক না থাকবে মানে তোমাদের অনেকটা ভালোভাবে এক্সামটা দিতে। এবছর এখন কীরকম কী আসে নোটিশ, এবছর যেটা আসবে নোটিশে সেটা আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। নিউ নোটিশ পাবলিশড হলে সেটার বিষয়ে কোনো টেনশন নেই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে স্যাম্পল অফ কোশ্চেনের দিয়েছে, যেহেতু চুজ দ্য রাইট হুইচ ইজ অপোজাইট ইন দ্য মিনিং টু গিভেন ওয়ার্ড সেলভেজ। তো এখানে বুঝতেই পারছো তো তোমাদের এটা কী হবে। তো এরকমভাবে তোমাদের কোশ্চেন আসবে ইংলিশ বিষয়। তোমাদের ইংলিশ মানে তোমাদের টেস্ট করা হবে ইংলিশে কীরকম তোমাদের নলেজ আছে। তো একটা কোনো মানে দিয়ে দেবো, তার সিনোনিম, অ্যান্টোনিম। তো তোমরা এগুলা অবশ্যই 11-12 পড়েছো। তারপর তার আরও একটা কী মিনিং হতে পারে, এসব বিষয়ে কোশ্চেন থাকবে। তো জেনারেল অ্যাওয়ারনেসে এই তো দিয়েছে দ্য কারেন্ট অফ দ্য cellular and molecular biological in situated at পাটনা, হায়দ্রাবাদ, কর্নর আর নিউ দিল্লি। তো এ বিষয়ে তোমাদের এরকমই জেনারেল কোশ্চেন থাকবে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করলে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ব্যাপারটা, ঠিক আছে। এরকমই থাকবে সব কিছু। এবং তোমাদের অনলাইন সাবমিশন ডেট কীরকম কী, এগুলো এবার তোমাদেরকে আমি বলবো। এই বিষয়গুলো আমি পরে জানাবো, ঠিক আছে। তোমাদের আগে এক্সাম মেরিট লিস্ট পাবলিশড হবে, তারপর এই বিষয়টা যেটা নিচে আসে সেটা তোমাদের বলা যাবে, যে তোমাদের কীরকম কী থাকবে, চয়েস কীভাবে করবে না। তো এটা একটা কমপ্লিকেটেড বিষয় হয়েই থাকে প্রত্যেক বছর, কীভাবে চয়েস করতে হবে, যেখানে অনেকগুলো কলেজ আছে। তো
এই বিষয়ে আমি তোমার পরে ডিসকাস করবো। আগে এক্সামটা ভালোভাবে দাও, এগুলো বিষয় নিয়ে এত হেডেক করতে হবে না। এক্সামটা কমপ্লিট করো, আমার চ্যানেলকে ফলো করো, তাহলে তোমাদের কোনো কিছু ভুল হওয়ার চান্স নেই, ঠিক আছে? ভালোভাবে ফলো করবে, তাই তোমাদের কোনো অসুবিধা নেই। বাট তোমাদের এই উপরে দেখো, একদম উপরে 4 নম্বর পড়ে তারপরে তুমি যদি ভুল কোনো অ্যাপ্লাই করার সময়, মানে ফর্ম অ্যাপ্লাই করার যদি ভুল কিছু দিয়ে থাকো, তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তো এইগুলো বিষয় নর্মাল একটা বিষয়, তো এইগুলো বিষয় মাথায় রাখবে। আগের বছর কিন্তু অনেকেরই নাম বলে, দাদা আমি নাম ভুল দিয়েছি, দাদা আমি ডেট ভুল দিয়েছি, ডেট অফ বার্থে, তারপর ওবিসি সিলেক্ট করতে পারিনি, কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করে, এসব অনেকেরই কোয়েশ্চেন থেকে। তো অবশ্যই ভুল হতেই পারে, তাড়াহুড়ো করে ভুল হবে। তো তাড়াহুড়ো করবে না, ক্যাফে যাবে, শান্ত মাথায় করবে। মোবাইল থেকে কীভাবে করবে তাও আমি দেখিয়ে দেবো, কোনো টেনশন নেই নোটিশটা পাবলিশড হলে। তো এই হচ্ছে ছোটো ছোটো বিষয় যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের লাইফ যেহেতু ফিউচার। আর তোমাদের আমি যদি বলি ক্যান্সেলেশন যাতে, মানে যদি কোনো ভুল হয় সেটাও ডেটের দেয়, কারেকশান ডেট দেয়, কোনো টেনশন নেই সে বিষয়ে, কিন্তু ভুল না করাটাই উচিত। তোমরা প্রিপারেশান নেবে না, ভুল কী হবে সে বিষয়ে আবার কারেকশানের ডেট দেখবে, আবার ভিডিও দেখবে 10-15 মিনিট ওয়েস্ট করবে টাইম, তো সেটা তো উচিত নয় না। তোমার একবারই ভালোভাবে স্মুথভাবে প্রসেসে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই কীভাবে করবে আমি সেটাও দেখিয়ে দেবো, নো টেনশন, ঠিক আছে? তো এখন আমরা দেখব তোমার কমেন্ট কী কী করেছিল, সেগুলোর অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। তো কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। এরপর তোমাদের জলপাইগুড়ি ল কলেজ সম্পর্কে কিছু ইনফরমেশান দেবো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সম্পর্কে কিছু ইনফরমেশান দেবো, যেটা তোমাদের অনেকেরই জানার ইচ্ছা। তো এখানে একজন কমেন্ট করেছে এসসি ক্যান্ডিডেট 89 পেয়েছে, পসিবিলিটি আছে কি না? তো আমি কমেন্ট করছি হ্যাঁ। তো কেন কমেন্ট করেছিলাম হ্যাঁ, অনেকেরই কোয়েশ্চেন থাকবে। তো এসসি ক্যাটাগরি 89 অনেক একটা ভালো নাম্বার। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারবে, এই ক্যান্ডিডেটটা কি করবে, জলপাইগুড়ি ল কলেজে অ্যাপ্লাই করলে তার নাম চলে আসবে। এমনকি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করে অবশ্যই তার নাম আসার অনেকটা চান্স বেশি, এবং এসেও যাবে, ঠিক আছে? তো তার জন্য কোনো টেনশন নেই, সে অ্যাপ্লাই করলেই তো চলে আসবে জলপাইগুড়ি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। তো গেল, এবং সে যদি এখন চায় ক্যালকাটা ইউনিভার্সিটি এক্সাম দিতে, সে এক্সাম দিতে পারে, বাদবাকি তার ইচ্ছে। এখন আমি বলবো তোমাদের, হ্যাঁ এখানে বলছে এই ল কলেজে কি কোনো এজ লিমিটেড আছে? তো এই ল কলেজ বলতে সে মেনশন করেছিল জলপাইগুড়ি ল কলেজে, ঠিক আছে? প্রত্যেকটা ল কলেজে এজ লিমিটেড আছে। তো তোমরা যারা ফ্রেশার, মানে যারা এইবার কমপ্লিট করলে, পাস আউট হলে, ঠিক আছে, তারাই তোমরা জলপাইগুড়ি ল কলেজে অ্যাপ্লাই করতে পারো, এবং যারা 1 বছর লেট আছো তারাও অ্যাপ্লাই করতে পারো। তো এটা কোনো ব্যাপার না। এজ লিমিটেড বলতে তোমাদের একটা ওবিসি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেটের জন্য এজ লিমিটেড থাকে, সেটা নোটিশে দেওয়া থাকবে, আমি সেটা ফার্দার আরও ডিসকাশন করব। তো একজন লিখেছে ইয়েস এজ লিমিটেড আছে, তো ভালো কথা, তুমি জানো, তুমি অ্যাপ্লাই বলে দিয়েছিলে, থ্যাংক ইউ তোমাকে। এখন এখানে বলেছে আরেকজন, দাদা আমার 71 বেস্ট অফ 4, আমি এসসি ক্যান্ডিডেট, এনইউ জলপাইগুড়িতে চান্স আছে কি? তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কথা বলেছে সে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 71 সেটা একটু কম মার্কই হয়ে যায়। তো তুমি তবুও অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতে ছাড়বে না। আর জলপাইগুড়ি ল কলেজেও ট্রাই করতে পারো, আসার চান্স অনেক বেশি। তবুও যদি বাই চান্স তোমার নাম না আসে, তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো। তাছাড়াও তুমি যদি সেলফ ফাইন্যান্স ল কলেজ, বালুরঘাট ল কলেজে কোনো এক্সাম হবে না, ডাইরেক্ট এডমিশন হবে তোমাদের এইচএসের মার্কস অনুযায়ী, বালুরঘাট ল কলেজে এডমিশন নিতে পারো। আর তুমি যদি বলো অন্য কলেজে, তো এমএক্স ল কলেজ যদি এবছর এডমিশনের ফর্ম ফিল আপ ছাড়ে, ঠিকভাবে সব কিছু থাকে, আগের বছর প্রবলেম ছিল, তো এবছর থাকলে সেখানেও দেন তুমি এডমিশন নিতে পারবে, ভালো ল কলেজ, ভালো। তারপরে বেঙ্গল ল কলেজেও তুমি এডমিশন নিতে পারবে। তারপর কাজী নজরুল ইসলামের আন্ডারে যে ল কলেজ আছে, দুর্গাপুর ল কলেজ, তারপর কাজী নজরুল ইসলামের আন্ডারে যে ল কলেজটা আছে, ডিপার্টমেন্ট অফ ল, সেখানে তোমরা এডমিশন নিতে পারো। যদি মেদিনীপুরের সাইডে তোমার ঘর থেকে, তাহলে মেদিনীপুর ল কলেজে এডমিশন নিতে পারো, ঠিক আছে? তো তোমাকে বলা হয়েছিল আমি অ্যাপ্লাই করো, প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হলে বোঝা যাবে, অবশ্যই প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হলে বোঝা যাবে, যে কলেজে তোমার মন চায় অ্যাপ্লাই করতে পারো। ভিডিও দেখতে থাকো, ইনফরমেশান পেয়ে যাবে। আর কোনো ভুল যাতে না হয় অবশ্যই ভিডিও দেখবে, যারা নতুন সাবস্ক্রাইব করবে। আর তোমরা অবশ্যই একটা কিন্তু লাইক দিতে ভুলবে না, তোমরা লাইক অবশ্যই দিবে, যতজন দেখছো প্রত্যেকজন একটা লাইক দিয়ে দাও, তোমার লাইকটাই আমাকে ভিডিও বানাতে কিন্তু আরেকটু ইমপ্রেস করবে। তো দাদা আমার 88% আছে জেনারেলে, আমি কি 2024-এ এইচএস দিয়েছিলাম? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমার 2024 এইচএস জলপাইগুড়ি ল কলেজে নাম এসেছিলো, আমি অ্যাডমিশন নিতে পারিনি। এই বছর কি আমার নাম আসার চান্স আছে? প্লিজ বলো। দেখো তুমি আগের বছর তোমার 88 এসেছিলো জেনারেল ক্যান্ডিডেট, ভালো কথা, তুমি অ্যাডমিশন মানে নাম এসেছে, যাই হোক ভালো কথা না যে তুমি অ্যাডমিশন নেওনি, যাই হোক তোমার পার্সোনাল ব্যাপার থাকতে পারে যে তুমি অ্যাডমিশন নেওনি। কিন্তু এবছর তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই যদি তোমার কম্পিটিশন বেশি থাকে, তাহলে আগের বছর তোমার যদি 11 নম্বর মেরিট লিস্টে বা 7 নম্বর মেরিট লিস্টে এসেছে নাম,
তো দেন তুমি বর্ণালী পাউল তো হয়তো এসেছে, তুমি দেখতে পারো। তুমি অবশ্যই 7-8 মেরিট লিস্টটা তুমি চেক করে নিতে পারো, আমার ভিডিওতে দেওয়া আছে, তুমি সেখানে নাম এসেছে হয়তো, তুমি একবার চেক করে নিতো। দেন যদি কারো জানার ইচ্ছে থাকে তো তোমার নামটা একটু ভালো করে কমেন্ট করে দেবে, যেটা জেনুইন নাম, সবাই একটু চেক করে নিতে পারবে আগের ভিডিও থেকে। তো যাই হোক, তো 88-এ তোমার এসেছে, এবছর তুমি অবশ্যই অ্যাপ্লাই করো, তোমার নাম তাহলে এবছর আসার চান্স অনেকটা বেশি। যদি হাই কম্পিটিশান থাকে, যদি সবাই জলপাইগুড়ি ল কলেজে 90-র উপর বেশি অ্যাপ্লাই করে থাকে, যদি 90-র উপর জেনারেলে যদি 20 জন অ্যাপ্লাই করে, তাহলে 20 জনের যদি এডমিশন নেয়, তাহলে 20টা জেনারেলের সিট বুক হয়ে গেল। সেক্ষেত্রে তোমার নামে না আসার চান্সটা হয়ে গেল, না মানে না আসতে পারে, এরকম হলে ব্যাপারটা সাধারণত এরকম হয় না। যাই হোক, তো এরকম হতেও পারে যদি কেউ ল বিষয়ে বেশি এডমিশন নেওয়ার ইচ্ছুক থাকে। তো তোমার নামটা যেহেতু 80 আছে, তো অ্যাপ্লাই করো, দেন আসার চান্স অনেকটা বেশি। তো এবছরের এডমিশনের জন্য ইনফরমেশান যতটুকু দিলাম এই ভিডিওতে, এতটুকুই অ্যানাফ তোমাদের জ্ঞান ডেভেলপ করার জন্য এবং তোমাদের ইনফরমেশনের জন্য। নেক্সট ভিডিওতে আমি বললামই তোমাদের জলপাইগুড়ি ল কলেজের ফি স্ট্রাকচার কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা একটা শর্ট তোমাদের জানিয়ে দিব, যাতে ভুল না হয়, আগেই তোমাদের ডকুমেন্টস সম্পর্কে জন্য তোমাদের জ্ঞান থাকে। আর হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তোমাদের ফি স্ট্রাকচার সম্পর্কে জানাবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।